বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। প্রেসার কুকারে কিভাবে রান্না করলে আপনাদের কোনো খাবার গলে যাবে না। গ্যাসের সিলিন্ডারের মধ্যে আপনারা বাটি রাখবেন কিসের জন্য? ঘর ঝাড়ু দেওয়ার আগে আপনারা সেলো টেপ দেবেন কিসের জন্য? রসুন ছাড়ানোর সহজ পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করব। গ্যাস ওভেনের মধ্যে আপনারা কোলগেট দেবেন কিসের জন্য? তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আটা। আমরা যদি একটু কম পরিমাণের রুটি করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা কম পরিমাণেরই আটা মাখি। তবে আটা মাখার আগে আমরা কি করি, অনেকেই আটাটা চেলে নিই। তবে যেহেতু কম পরিমাণের আটা মাখি যার কারণে ছোট পাত্র ব্যবহার করি। আর এইভাবে যখনই আটাটা আমরা কোনো চালনি দিয়ে চালি দেখবেন আটাটা কিন্তু এইভাবে করে চারিদিকে কিচেন স্ল্যাবে পড়ে যায়, যার কারণে আমাদের অনেকটা আটাও নষ্ট হয়, এমনকি কিচেন স্ল্যাবটাও নোংরা হয়ে যায়। তবে আপনারা যখনই ছোট পাত্রের মধ্যে আটা চালবেন কিভাবে চালবেন, তো এখানে নিয়েছি আমি একটা পাত্র আর নিয়েছি একটা আটা ছাঁকনি। এবার নিয়েছি একটা ছোট্ট সাইজের গ্লাসের মধ্যে নিয়েছি বেশ কিছুটা আটা। এইভাবে করে গ্লাসটাকে আমি আটা চালনির মধ্যে দিয়ে এইভাবে যদি ঘুরিয়ে নিই তাহলেই দেখবেন আটাটা কিন্তু কিচেন স্ল্যাবের সাইডে পড়ে যাবে না, পাত্রের মধ্যেই পড়বে। আর আমরা কিন্তু খুব সহজেই আটাটা চেলেও নিতে পারবো। তাহলে বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। এই টিপসটা আপনারা যদি ফলো করেন আমাদের কিচেন স্ল্যাবটাও নোংরা হবে না, আটাটাও নষ্ট হবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। একটা স্কেল আমরা কম বেশি কিন্তু অনেকেই ব্যবহার করে থাকি। তবে স্কেল বেশ কিছুদিন ব্যবহার করার পর স্কেলের ওপরে যে নাম্বারগুলো থাকে সেটা দেখবেন আস্তে আস্তে উঠে যেতে শুরু করে। এর ফলে আমরা এই স্কেলটাকে বাদ দিয়ে দিই, অন্য স্কেল কিনে নিয়ে আসি। তবে অন্য স্কেল কিনে না নিয়ে এসে আপনারা যখনই স্কেল ব্যবহার করবেন তখন কি করবেন, নিয়ে নেবেন একটা স্যালো টেপটাকে স্কেলের এই সাইডে এইভাবে করে লাগিয়ে দেবেন। তারপর এইভাবে আপনারা একটু মুড়িয়ে নেবেন, তাহলেই দেখবেন স্কেলের মধ্যে যে নাম্বারগুলো থাকে আপনারা যতদিনই ব্যবহার করুন না কেন স্কেলটা কোনোভাবেই উঠে যাবে না। থাকেন আপনাদের স্কেল ব্যবহার করতে অসুবিধা হবে সেলো টেপ লাগার কারণে, তা কিন্তু হবে না। আপনারা নিজেরাও এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা মটর। আমরা অনেকেই বাড়িতে কিন্তু এই ধরনের মটর হোক কি কাবলি চানা এনে রাখি রান্না করার জন্য। তবে মটর বা কাবলি চানা আমরা কিন্তু কেউই রোজ রোজ রান্না করি না। যদি বাড়িতে বেশ কিছুদিন আনা থাকে অনেক সময় দেখা যায় এই মটর বা কাবলি চানার মধ্যে পোকা ধরে যায়। আমরা যে দোকান থেকে নিয়ে আসি তারা কিন্তু নানা ধরনের পাউডার বা ওষুধ মিশিয়ে রাখে, যার কারণে কোনোভাবে পোকা না ধরে। তবে বাড়িতেই আনলেই কিন্তু এই সমস্যা দেখা যায়। তো আপনারা কিভাবে রাখবেন, নিয়ে নেবেন সর্ষের তেল। সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এইভাবে করে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে করে এই সর্ষের তেলের একটা আস্তরণ হয়ে যায়। অনেকেই আমরা কিন্তু হলুদ দিয়ে রাখি, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় পোকা ধরে যায়। তবে আপনারা তেল মাখানোর পর যদি রোদ্রের মধ্যে রেখে দেন মাঝখানে 1 থেকে 2 বার, তাহলে দেখবেন এই কাবলি চানা বা মটরের মধ্যে কোনোভাবেই পোকা ধরবে না। আর যদি রোদ্রে কোনোভাবে দেওয়া না হয়ে থাকে সেক্ষেত্রে রুটি করার পর দেখবেন তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে, সেই গরম তাওয়াতেই কিন্তু আপনারা কিছুক্ষণ রেখে তারপর একটা এয়ারটাইট বক্সের মধ্যে এইভাবে রেখে দেবেন। দেখবেন 3 থেকে 4 মাস যদি মটর বা কাবলি চানা থাকে কোনোভাবে খারাপ হবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই ধরনের যে কাঠের জারগুলো হয়ে থাকে কম বেশি কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে থাকে। আমরা জ্যাম, আচার, জেলির সাথে পেয়ে থাকি। তবে পরবর্তী সময় আমরা যদি এই জারের মধ্যে কোনো কিছু জিনিস রাখি দেখবেন আচার, জ্যাম, জেলি যাই থাকুক না কেন ভালোভাবে ধোয়ার পরেও কিন্তু সেই গন্ধ থেকেই যায়। তবে আপনারা এই গন্ধ কিভাবে দূর করবেন, আমি এখানে নিয়েছি একটা দেশলাই। এইভাবে করে দেশলাইটাকে কিছুক্ষণ জ্বালিয়ে নেব, তারপর এই কাঠিটাকে জারের মধ্যে দিয়ে সাথে সাথে কিন্তু ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব। কি হবে, দেশলাই কাঠিটা নিভে যাওয়ার পর একটা ধোঁয়া সৃষ্টি হবে। এই ধোঁয়ার কারণে এই জারের মধ্যে যে আচার, জ্যাম বা জেলির গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। তারপর আপনারা জারটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আপনাদের যে কোনো জিনিস কিন্তু রাখতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা মোমবাতি অনেক সময় কিন্তু জ্বালিয়ে থাকি, সেটা আমাদের টেবিলের মধ্যে হোক, মেঝেতে হোক কি কিচেন স্ল্যাবে। তবে অনেক সময় দেখবেন মোমবাতি জ্বালানোর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায়, আবার যে
জায়গার মধ্যে জ্বালিয়ে রাখি, অনেক সময় এইভাবে করে মোমবাতি গলে কিন্তু পড়ে যায়, আর এইভাবে পড়লে কিন্তু আমাদের সেই মোমবাতি তুলতে অনেকটাই ঘষাঘষি করতে হয়, আবার অনেক সময় দাগও কিন্তু হয়ে যায়। জ্বালানোর আগে কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণে সরিষার তেল, মোমবাতির মধ্যে তেলটাকে এইভাবে করে লাগিয়ে নেবেন। তারপর যে জায়গার মধ্যে আপনারা মোমবাতিটা লাগাবেন সেখানে এইভাবে সর্ষের তেলটা দিয়ে তারপর মোমবাতিটা জ্বালিয়ে দেবেন। এতে কি হবে, মোমবাতির মধ্যে সর্ষের তেল দেওয়ার কারণে সর্ষের তেলের একটা আস্তরণ হয়ে যাবে, যার কারণে খুব তাড়াতাড়ির মধ্যে মোমবাতিটা গলে যাবে না। আর যে জায়গার মধ্যে মোমবাতিটা আপনারা দেবেন সেখানে যদি মোমবাতি গলে পড়েও যায় তাহলে সর্ষের তেল দেওয়ার কারণে কিন্তু আমরা খুব সহজেই তুলে নিতে পারবো, কোনো রকমের ঘষাঘষি করতে হবে না। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। যখন আমরা কোনো কিছু রান্না বান্না করি অনেক সময় দেখবেন প্রেসার কুকারে অনেকগুলো যদি সিটি উঠে যায়, আমরা যে খাবারটাই করি না কেন দেখা যায় অনেকটাই নরম হয়ে যায়। আর আমরা যদি নর্মালভাবে এই সিটিটা ওঠাতে যাই তাহলেও কিন্তু 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হয়, সেক্ষেত্রেও দেখা যায় আরও বেশি নরম হয়ে যায়। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হলে তখন আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পাত্র, তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের জল। এবার এই যে প্রেসার কুকারটা রয়েছে এই জলের মধ্যে আমি এইভাবে করে রেখে দেব, তাহলেই দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু প্রেসার কুকারের যে ঢাকনাটা রয়েছে সেটা কিন্তু খুলে যাবে, আমাদের কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, যার কারণে ভেতরের যে খাবারটা থাকবে সেটা কিন্তু আর বেশি গলে যাবে না। আমি এখানে ভাত করছিলাম দেখতেই পাচ্ছেন, আর 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি খুলে নিয়েছি। পরবর্তী টিপসটা হলো, আমরা যখন প্রেসার কুকারে ভাত রান্না করি অনেক সময় দেখবেন জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ভাতটা অনেকটাই জলজলে হয়ে যায়, যেটা কিনা খেতে একদমই ভালো লাগে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে সিটির অংশটাকে খুলে নেবেন, তারপর ভাতের ফেনাটাকে আপনারা এইভাবে ঝরিয়ে নেবেন। এইভাবে যদি আপনারা সাথে সাথেই ভাতের ফেনাটা ঝরিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন ভাতের মধ্যে যে এক্সট্রা জল থাকবে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। তারপর প্রেসার কুকারটা কিন্তু আপনারা চাইলে উবুড়ও দিয়ে রাখতে পারেন। আমি কিন্তু এইভাবে করে ফেনাটাকে ঝরিয়ে নিয়েছি, তারপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলেও আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে কিছু সেকেন্ড রেখে দিতে পারেন, আমি কিন্তু সাথে সাথেই দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই টিপসটা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের জল জলে ভাব কিন্তু খুব সহজেই ঝরঝরে হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। ফুল ঝাড়ু আমরা প্রত্যেকেই কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি, তবে ঘর ঝাড়ু দেওয়ার আগে আপনারা কি কখনো ফুল ঝাড়ুর মধ্যে সেলোটেপ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে, আমি এখানে নিয়েছি সেলোটেপের টুকরো, ঝাড়ুর নিচের সাইডে এইভাবে করে 2 থেকে 3টে সেলোটেপের টুকরো আটকে দেব। এবার এই ফুল ঝাড়ুটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমরা ঠিক যেভাবে ঝাড়ু দিয়ে থাকি নর্মালভাবে কিন্তু ঝাড়ু দেব। ঘর যখন ঝাড়ু দিয়ে থাকি ঘরের মধ্যে নোংরা তো থাকে, তাছাড়াও দেখবেন আমাদের আলমারির তলার সাইডে, খাটের তলার সাইডে অনেক সময় চুলের টুকরো বা সুতো থেকে যায়। যখন আমরা বাড়ির ভেতরে চুল ছাড়িয়ে থাকি পাখা চললে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। আর আমরা যদি নর্মালভাবে ঝাড়ু দিই তাহলে নোংরা পরিষ্কার হলেও চুলের টুকরো বা সুতো যদি আটকে থাকে সেগুলো কিন্তু আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যদি স্যালোটেপ আটকে আমরা ঝাড়ুটা দিই তাহলে কিন্তু সুতো বা চুলের টুকরো এই স্যালোটেপের মধ্যেই আটকে যাবে, যেটা কিনা আমরা যদি নর্মালভাবে ঝাড়ু দিই তাহলে কিন্তু এগুলো পরিষ্কার হবে না। মাসে আপনারা যদি অন্তত 2বার এইভাবে স্যালোটেপ আটকে ঝাড়ু দেন তাহলে দেখবেন আমাদের ঘরটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে রোজ রোজ যে এভাবে ঝাড়ু দিতে হবে তা কিন্তু নয়। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। গ্যাস ওভেনে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা অনেকেই করে থাকি, তবে যখন আমরা গ্যাস ওভেন জ্বালিয়ে থাকি কোনো কিছু রান্নাবান্না করার জন্য অনেক সময় দেখবেন বার্নারের সাইড দিয়ে এইভাবে করে কিন্তু গ্যাস বেরোতে থাকে। আর এইভাবে যদি রেগুলার গ্যাস বেরোতে থাকে তাহলে কিন্তু আমাদের গ্যাসের অপচয় অনেকটাই হয়। তবে আমরা কিভাবে বাড়িতে এই সমস্যার সমাধান করে নিতে পারবো তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। আমরা রেগুলার গ্যাস ওভেন ব্যবহার করার কারণে দেখা যায় বার্নারের সাইডে কিন্তু অনেকটাই ক্ষয় হয়ে যায়, যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তখন আপনারা কি করবেন, নিয়ে নেবেন টুথপেস্ট, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন, তারপর বার্নারের সাইডে এইভাবে করে বেশ কিছুটা লাগিয়ে নেবেন।
তবে বার্নারের যে ফুটোগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু লাগাবেন না, তাহলে কিন্তু গ্যাসটা ঠিকঠাকভাবে বেরোবে না। বাকি টুথপেস্টটা আমি এই গ্যাসের বার্নারের যেখানে লাগাই তার মধ্যে লাগিয়ে দিলাম। এবার বার্নারটাকে লাগিয়ে আমি গ্যাসটা জ্বালিয়েও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আগে গ্যাস ওভেনটা কিভাবে জ্বলছিল আর এখন কতটা ঠিক হয়ে গেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। গ্যাসের সিলিন্ডার প্রত্যেকেই আমরা কিন্তু রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি। যখন আমরা গ্যাসের সিলিন্ডারটা গ্যাস ওভেনের সাথে সেট করি অনেক সময় দেখা যায় গ্যাস লিক করতে থাকে, আর এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে আমাদের কিন্তু অনেক বড় দুর্ঘটনা হওয়ারও সম্ভাবনা থাকে। তবে আপনারা কিভাবে এই ধরনের সমস্যা হলে বাড়িতে চেক করে নিতে পারেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল। আমরা যেখানে গ্যাসের ক্যাপটা লাগানো থাকে তার মধ্যে বেশ কিছুটা জল এইভাবে করে দিয়ে দেব। কিছু সেকেন্ড এইভাবে রাখার পর যদি দেখেন এই ক্যাপটা থেকে কোনো বুলবুলের মতো সৃষ্টি হয় তাহলে বুঝে নিতে হবে যেখানে কোনো ছিদ্র রয়েছে যেটা দিয়ে আমাদের গ্যাস লিক করছে। আর এখানে কিন্তু কোনো রকমের বুলবুলের সৃষ্টি হয়নি, তাহলে বুঝে নিতে হবে আমাদের কিন্তু গ্যাসের সিলিন্ডারটা একদম ঠিক রয়েছে। তাহলে বন্ধুরা একদম ছোট্ট টিপস কিন্তু অনেক বড় দুর্ঘটনার হাত থেকে কিন্তু আমরা বেঁচে যেতে পারি। এবার এই যে জলটা রয়েছে সেটাকে তোলার জন্য এখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি। এইভাবে করে আমরা যদি ঘুরিয়ে নিই কাপড়টাকে তাহলেই দেখবেন যে জলটা রয়েছে এক্সট্রা সেটা কিন্তু খুব সহজেই কাপড়ের মধ্যে চলে আসবে। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। রসুন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন রসুনের যে কোয়াগুলো থাকে সেগুলো অনেকটাই ছোট থাকে। তাছাড়াও যদি বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রে অনেকটা পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয়, তখন অনেক সময় আমাদের নখের মধ্যেও ব্যথা হয়ে যায়। তবে আপনারা কিভাবে খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নেবেন, তাও আবার একটা কাঁটা চামচের সাহায্যে। এইভাবে করে রসুনের মধ্যে কাঁটা চামচটাকে আমি আটকে দেব। তারপর গ্যাসটাকে অন করে চামচটা ধরে এইভাবে করে রসুনটাকে একটু গ্যাসের মধ্যে ঘুরিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ কিন্তু এরকম করবেন না, কিছু সেকেন্ড এইভাবে ঘুরিয়ে নেবেন যাতে করে রসুনের খোসাটা একটু পুড়ে যায় আর ভালোভাবে একটু শক্ত হয়ে যায়। এবার কিছু সেকেন্ড অপেক্ষা করব যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এবার চামচটাকে খুলে রসুনের কোয়াগুলো আমি এইভাবে করে আলাদা করে নিচ্ছি। এরকম যখনই করবেন দেখবেন খুব সহজেই কিন্তু রসুনের কোয়াগুলো আপনারা আলাদা করতে পারবেন। রসুনের খোসাগুলো পুড়ে যাওয়ার কারণে অনেকটাই শক্ত হয়ে যায়। এবার আমি রসুনের খোসাগুলো কিভাবে ছাড়াবো চলুন দেখে নেওয়া যাক। আমার যতটা প্রয়োজন আমি রসুনের কোয়াগুলো এভাবে আলাদা করে নিয়েছি। এবার হাতের মধ্যে আমি এইভাবে করে রসুনের কোয়াগুলোকে নিয়ে তারপর দুটো হাতের সাহায্যে আমি এইভাবে করে মথে নিচ্ছি। এইরকম কিছু সেকেন্ড এইরকম করলেই দেখবেন রসুনের থেকে রসুনের খোসাগুলো খুব সহজে আলাদা হয়ে যাবে। এবার এখানে নিয়েছি একটা পাত্র, রসুনগুলো আমি এই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর যদি দেখেন এক দুটো রসুনের মধ্যে রসুনের খোসা লেগে রয়েছে সেক্ষেত্রে আপনারা যদি হাত দিয়ে ছাড়িয়ে নেন তাহলেই দেখবেন খুব সহজেই ছেড়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।